এখন তো খুব কম দেখতে পাচ্ছি। ম্যাম আজকে আগের ক্লাসটা একটু একটু আগে শেষ হয়েছে ইয়ে তো দাও, যার ক্যামেরা কারণে অন করো, অনেকেই তোমাদের বাইরে চেহারা একটু দেখি, অনেকদিন তোমাদের দেখি না। তোমরা জানো তো সবাই আজকের ক্লাসের ডিসিশনটা জানো তো? জি ম্যাম। জানো? আহ, জি ম্যাম। কিন্তু খুব কম, জানার পরে এত কম কেন? 25 আমি তো জন আছে আজকে ম্যাম, একটা এখন ইম্পর্টেন্ট টপিক নিয়ে 26 জন। ডিসকাস করব ভাবলাম। ম্যাম সবাই হাবিবা, চলে আসবে ম্যাম। তারপরে কি নাই, ক্রস, হাবিবা ক্রস, নাসিফ, রায়হান জি ম্যাম। প্রেজেন্ট আছো? ম্যাম মনে আছে? রাকিব, রাকিবুল ইসলাম জি ম্যাম। সে আছো? ইশাক আহমেদ, আমি কি শুরু করে দেব? শুরু করতে জি পারি? ম্যাম, শুরু করি আমরা। জি ম্যাম। ম্যাম শুরু করে দেন ম্যাম, সবাই চলে আসবে। আচ্ছা, আম, আজকে তোমাদেরকে তো অলরেডি অ্যান্টিনেটাল কিছু হিস্ট্রি পড়ানো হয়েছে, গাইনি হিস্ট্রি পড়েছো, আর একটা ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি যেটা হচ্ছে কি পোস্টপার্টাম হিস্ট্রি সম্পর্কে আজকে তোমাদের কিছু ডিসকাস করব। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ এক্সামিনেশনে কিন্তু তোমাদের যখন আমরা পরীক্ষা নেব এর মধ্যে যে কেসগুলো থাকে পোস্ট ন্যাটাল কেসে বেশি থাকে, বিশেষ করে ফার্স্ট পোস্টপার্টিভ বা সেকেন্ড থার্ড পোস্টপার্টিভ সিজান সেকশনের পেশেন্ট গুলো বেশি থাকে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট কিভাবে আমাদেরকে হিস্ট্রিটা লিখতে হবে এবং কিভাবে প্রেজেন্ট করতে হবে। একটা হিস্ট্রি প্রেজেন্ট করার মধ্যে কিন্তু অনেক কিছু, যে খুব সুন্দর করে কেসটা যদি প্রেজেন্ট করতে পারে দেখা যাবে যে এই কেস দিয়ে কিন্তু সে পাশ হয়ে যায়। আর আমাদের স্টুডেন্টদের প্রবলেমটা হচ্ছে ওরা কিন্তু কেসে বেশি খারাপ করে, টেবিল বাই বাই যতটা না ওদের রেসপন্স মোটামুটি দেখা যাচ্ছে একসেপ্টেবল, কিন্তু দেখা যাচ্ছে কেসে বেশি খারাপ করছে। সো কেসটা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু তোমাদের পেশেন্ট দেখাতে পারছি না, আমাদের লিমিটেশন, তারপরে যতটুকু করা যায় আর কি। তো তো আমি শুরু করি, লেট মি স্টার্ট। ওকে, রেসপন্স করবা তোমরা? জি শুনতে ম্যাম। পাচ্ছ? জি আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছ? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? জি হ্যালো ম্যাম ম্যাম। ভালো লাগছে। জি ম্যাম। ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা, জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা, ওকে, আমি তাহলে স্টার্ট করছি। আচ্ছা, আমাদের আজকে হিস্ট্রিটা হচ্ছে পোস্টন্যাটাল হিস্ট্রি। আমি গতকাল একটা সিজার করেছি, যে হিস্ট্রিটা এমন ছিল, আমি তোমাদেরকে বাংলায় বলছি তোমাদের বেটার কনসেপশনের জন্য, যে একটা পেশেন্ট সে আসছে 37 উইকসে, প্রাইমারি পেশেন্ট। হিস্ট্রিটা এমন ছিল যে সাডেনলি শি ডেভেলপ পারভেজনাল ওয়াটারি ডিসচার্জ and no fetal movement. For this complaint, she admitted into hospital. Um, and then we examined her, and আইডেন্টিটি ultimately cesarean section was done. তো সমস্যা দেখে। So cesarean section done, and today she is first postoperative day. So how will you present these cases? Okay. প্রথমে আমরা জানি যে হিস্ট্রির মধ্যে আমরা কি দেই, প্রথমে নেম, এজ, অ্যাড্রেস, ডেট অফ অ্যাডমিশন, এগুলো ঠিক আছে, এগুলো এইভাবে দিলাম, এগুলো আমি মেনশন করছি না। দেন আমার এক্সামিনেশনের আগে প্রথমে আমাদের কি চিপ কমপ্লেন থাকবে। তো পোস্ট ন্যাটাল হিস্ট্রি গুলোতে চিপ কমপ্লেনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ডেলিভারি, যে হিস্ট্রি অফ রিসেন্ট ডেলিভারি, কিভাবে মুড অফ, দ্যাট ইজ দ্য মুড অফ ডেলিভারি অ্যান্ড ডিউরেশন। তো সো যে পেশেন্টটা যেহেতু গতকালকে তার সিজার হলো, সো তার পেশেন্টের তাহলে আমি হিস্ট্রিটা এভাবে আসবে, হিস্ট্রি অফ ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন। So history of delivery by cesarean section, কখন? 1 day back. Now she complaining lower abdominal pain over the lower abdominal pain over the operative area. এটা তার ইউজুয়াল কমপ্লেন থাকে, নর্মালি যে এই ধরনের কমপ্লেন থাকে, অনেক সময় আরো অন্য কমপ্লেন থাকতে পারে, হিউজ পারভেজনাল ব্লিডিং,
সিভিয়ার লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ফিভার, এক্সেট্রা এই ধরনের বা রিটেনশন এই ধরনের কমপ্লেন নিয়ে থাকতে পারে। যদি একটা পেশেন্টে একেবারে তেমন কোনো কমপ্লেন না যদি থাকে, একদিন আগে যদি সিজার থাকে, তা সে বলবে যে আমি ভালোই আছি, গতকালকে আমার সিজার হয়েছে, এখন আমার শুধু একটু একটু পেটে ব্যথা, তাও কোথায়, যেখানে কাটা হয়েছে, মানে যেখানে আমাদেরকে ইনসিশন লাইনে তার একটু পেইন হতে পারে, এটাই। তো এখন আমরা সেই পেশেন্ট গুলোকে, তাহলে আমি চিপ কমপ্লেনে আমরা লিখতে পারি কি, হিস্ট্রি অফ ডেলিভারি বাই সিজার সেকশন। তোমাদের কাছে খাতা কলম আছে তো? নিয়ে আছো তো? খাতা কলম রেখেছো? जी मैम। হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, জি এটা ম্যাম। জি তোমরা ম্যাম। লিখে রাখো। এই যে আমি যে হিস্ট্রি গুলো দিচ্ছি ঠিক এইভাবে এই প্রোফর্মা অনুযায়ী তোমাদের পরীক্ষা হলে লিখতে হবে, লিখে নাও। তার চিফ কমপ্লেন থাকবে কি, হিস্ট্রি অফ ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন 1 day back, দেন পেইন ওভার অপারেটিভ এরিয়া। হ্যাঁ, শুধু এটা একটা সিম্পল, শুধু এই কমপ্লেন তার কাছে, তুমি যখন তার কাছে একদিন পরে গেলা, সিজারের একদিন পরে গেলা, সে বলবে না আমার কোনো সমস্যা নাই, শুধু একটু একটু পেটে ব্যথা, তাহলে এটাই আমার চিপ কমপ্লেন থাকবে। ওকে, এখন হিস্ট্রি, যখন চিপ কমপ্লেনের পরে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আমরা লিখবো। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা কিভাবে লিখবো? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর মধ্যে কিন্তু অ্যান্টিনেটাল ডায়াগনোসিস সহ আমাদের লিখতে হবে, কেন তাকে সিজার করা হলো, কেন তাকে হাসপাতালে আনা হলো, এই এক্সেট্রা আমাদেরকে তাকে মেনশন করতে হবে। সো হিস্ট্রিটাকে এভাবে লিখবো, পেশেন্ট স্টেটস দ্যাট। এখানে আমরা চিপ কমপ্লেনে কি পেশেন্টের ভাষা, পেশেন্টস ল্যাঙ্গুয়েজ, we uses patient's language. Then history of present illness is the elaboration of the chief complaint. It would be patient's language. Patient যেভাবে কথা বলে, সে যেভাবে কথা বলে সেটাই তুমি এক্সপ্রেস করতে হবে। ওকে, তো এখানে বললো যে পেশেন্ট স্টেটস দ্যাট, মানে পেশেন্ট বলেছে, পেশেন্ট স্টেটস দ্যাট she was pregnant. সে কিন্তু she is not pregnant now. She was, সে ছিল প্রেগনেন্ট ছিল, she was pregnant for 37 weeks. আমি গতকালকে পেশেন্টটা তোমাদেরকে আমি হিস্ট্রিটা আমি তোমাদেরকে যেভাবে মেনশন করা দরকার সেটাই বলছি। she was pregnant for 37 weeks. তোমরা লিখছো তো? লিখছো? जी मैम। লিখছো তো? जी হ্যালো, मैम। আচ্ছা। She was pregnant for 37 weeks. She had regular antenatal checkup and her pregnancy period was uneventful. তুমি বুঝতে পারছো, সে আগে আগের কথাগুলো, এখনকার কথা না, কিন্তু সিজার হওয়ার আগের কথা কি হলো, she was pregnant for 37 weeks. She had regular antenatal checkup but her pregnancy period was uneventful. হ্যাঁ, but one days prior her admission, সে ভর্তি হওয়ার, হাসপাতালে আসার একদিন আগে তার কি শুরু হলো, she, one day prior to her admission she noticed বলতে পারো, বা she had excessive pervaginal watery discharge. She had excessive pervaginal watery discharge and also complaining less fetal movement. With this complaint, she admitted into hospital for better management. Okay? তোমরা লিখেছো? লিখতে পারছো? আমি আবার রিপিট করি। She patient stated that she was 37 weeks. She had regular antenatal checkup and her pregnancy period was uneventful. One day prior her admission, she had she noticed excessive pervaginal watery discharge. Okay, and she also complaining no fetal movement or less fetal movement. With this complaint, she admitted into hospital for better management. After admission, she was diagnosed as a case of premature rupture membrane with fetal distress. Okay, so decision was taken for cesarean section. Okay, so cesarean section done on that day. মানে গতকালকে সে ভর্তি হলো এবং তখনই তাকে সিজারের ডিসিশন নিয়ে সিজার করা হলো। ওকে, এই হচ্ছে তোমাদের মোটামুটি
হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। আচ্ছা, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস যদি আমরা লিখে ফেলি, এরপরে আমরা পাস্ট হিস্ট্রি লিখি। পাস্ট হিস্ট্রির মধ্যে কি লিখি? পাস্ট হিস্ট্রির মধ্যে তোমরা শুনতে পাচ্ছ নাকি? মাঝে মাঝে একটু কথাগুলি শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আসছে? জি ম্যাম। হ্যালো, জি ম্যাম। ভালো করে শোনা যাচ্ছে কিনা? আমি তোমাদের কথা বেশি জি শুনতে ম্যাম। পাচ্ছি না। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ওকে। কি বললাম যে আমরা এখন আস্তে আস্তে কি সে তখন আমরা সেদিন তাকে সিজার করে ফেললাম। ওকে, নাও দ্যাট হচ্ছে কিভাবে আমার তো এরপর হচ্ছে হিস্ট্রি পাস্ট ইংলিশে আমরা জানি পাস্ট মেডিকেল হিস্ট্রি শি মে হ্যাভ diabetes or hypertension or any other medical disease or history of some surgical condition like she may have history of appendectomy or ovarian tumor operation. So mention this condition. Okay. Then যেহেতু এটা obstetric patient, so obstetric historyটা আগে লিখতে হবে। obstetric historyতে আমরা কি লিখি বলো তো? কি লিখি obstetric historyতে? বলো, তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি। obstetric historyতে আমরা কি লিখি? বলো, অদিতি আছো? অদিতি নাই, সে লাইভ ক্লাসে নাই। সোহেব, বলো obstetric historyতে আমরা কি লিখবো? জামান, খালেদ ইবনে জামান, রেসপন্স করো। আর আইরিন আক্তার, ম্যাম হ্যালো ম্যাম, অবস্টেটিক হিস্ট্রিতে আমরা ম্যাম বলো লিখবো ডিউরেশন। আমরা হ্যালো ম্যাম। হ্যালো obstetric ম্যাম, historyতে আমরা সবাই বলছেন ম্যাম। লিখবো কি? ম্যারিড ফর ডিউরেশন অফ দ্য ম্যারেজ। ডিউরেশন হ্যাঁ, ম্যারিড ডিউরেশন ফর অফ ম্যারেজ। ইজ ম্যারিড ফর 3 ইয়ার্স। দেন প্যারা কত? প্যারা কি? হোয়াট ইজ প্যারা? হোয়াট ইজ প্যারা? প্যারা মিন্স, নাম্বার অফ কনসেপশন। বলো প্যারা কি? প্যারা মিন্স নাম্বার অফ নাম্বার অফ কনসেপশন। delivery beyond the কনসেপশন। age of viability. including viable. Number of deliveries beyond the age of viability. This is para. So para লিখবো সে পেশেন্ট ছিল, she is para 0. She had no children before. So para 0, but she was uh, তখন তখন সে ছিল প্রাইমি পেশেন্ট, বাট নাও টুডে she is para 1. এক্ষেত্রে এখন আমরা লিখে ফেলবো যেহেতু পোস্টনেটাল পেশেন্ট, সো প্যারা 1, age of her last child 1 day. ওকে, তাহলে এইভাবে অবস্টেট্রিক্সের মধ্যে এভাবে লিখবো ম্যারিড ফর 3 ইয়ার্স, প্যারা 1 প্লাস 0, age of her last child 1 day. দেন হিস্ট্রিতে আমরা কি লিখি? আমরা age of menarche. Age of menarche is usually at the age of 13 years. Then duration of the menstruation and menstrual cycle, usually menstrual cycle টা আমরা 28 প্লাস মাইনাস 7, আর ডিউরেশন তো 4 to 7 days হতে পারে, আমরা সেটা লিখে দিতে পারি যেটা আর ইউজুয়াল যেটা সেটা থাকবে। আর এলএমপি লিখতে হবে। এলএমপি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড যেটা, সেটা তার যা ছিল সেটা আমরা মেনশন করব। সো ইডিটি কি ছিল সেটা ভাবে মেনশন করব। ওকে, দেন আমরা একটা ফ্যামিলি হিস্ট্রি লিখতে পারি। ফ্যামিলি হিস্ট্রিতে ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মেনশন করব। মাদার মে হ্যাভ হাইপারটেনসিভ আর ডায়াবেটিক, ফাদার মাদার এন্ড সিবলিংস, ভাই বোনদের এটাকে মেনশন করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ। ওকে, দেন আরো হিস্ট্রি যেটা আছে ফ্যামিলি হিস্ট্রি পর ড্রাগস হিস্ট্রি আমরা দিতে পারি, সোসিও ইকোনমি হিস্ট্রি দিতে পারি, পার্সোনাল হিস্ট্রি, এগুলো আমি আর মেনশন করব না। ওকে, আচ্ছা, দেন এক্সামিনেশনে চলে যাবে। এখন আমাদের এক্সামিনেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা সবকিছু নিয়ম তো সবকিছু মাথা থেকে পা পর্যন্ত সব এক্সামিন করি। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা অবস্টেট্রিক পেশেন্ট গুলোতে অ্যানিমিয়া, জন্ডিস, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, ইডিমা, and most important is breast examination. এই জিনিসগুলো আমাদেরকে মেনশন করতে হবে। এগুলো আমাদেরকে এক্সামিনেশন করে দেখাতে হবে। হ্যাঁ, অ্যানিমিয়া আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার, জন্ডিস দেখতে পারি, নন ইকটারিক, আর যদি থাকে লিখবো, পালস কত, টেম্পারেচার, এগুলো আমরা মেনশন করব। দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন আমরা চলে যাব। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে আমাদেরকে
ইন্সপেকশনে যেহেতু একটা সিজার হলো, অ্যাবডোমেনটা একটু সেই ডিস্টেন্ডে যেরকম এনলার্জ থাকার কথা সেরকম এনলার্জ হয়তো থাকবে না, স্লাইটলি এনলার্জ থাকবে। লোয়ার অ্যাবডোমেন, লোয়ার পার্ট অফ অ্যাবডোমেন ইজ এনলার্জ। আমরা ইন্সপেকশনে এটা দেখব। তারপরে স্কিন কন্ডিশন গুলো দেখবো। স্কিন কন্ডিশন গুলো কেমন থাকবে, স্কিনটা সেখানে কিন্তু আমরা লিনিয়ার নায়াগ্রা তখনও থাকবে। ফার্স্ট পোস্টঅপারেটিভ ডেতে আমরা লিনিয়ার নায়াগ্রা থাকবে, সেই স্ট্রায়া গুলোও থাকবে। এবং যদি প্রিভিয়াস প্রেগনেন্সি যদি থাকে সেক্ষেত্রে সেই স্ট্রায়া গুলোও থাকবে। এখন স্ট্রায়া গ্র্যাভিডারামও থাকবে, লিনিয়ার নায়াগ্রাও থাকবে। ঠিক আছে, এগুলো আমরা থাকবে। তারপরে তোমার এখানে অপারেটিভ স্কার যেখানে ছিল, যেখানে অপারেশন করা ছিল, দেয়ার ইজ এ ব্যান্ডেজ হুইচ ইজ ড্রাই। এটা আমরা লিখলাম ইন্সপেকশনে। দেন আমরা প্যালপেশনে চলে যাব। হ্যাঁ, প্যালপেশনে চলে যাবে। প্যালপেশনে যে আমরা দেখব কি করব, প্যালপেট করে দেখব। তখন প্রথমে আমরা প্যালপেট করে দেখব যে টেন্ডারনেস আছে কিনা। হ্যাঁ, প্রথমে বলবো অ্যাবডোমেন ইজ সফট এন্ড নন টেন্ডার। আর যদি টেন্ডারনেস থাকে সেটা মেনশন করব যে টেন্ডারনেস প্রেজেন্ট অন অপারেটিভ এরিয়াতে একটা টেন্ডারনেস পাওয়া গেছে। ঠিক আছে, এটা আমরা দেখলাম। তো এই হলো প্যালপেশনে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা আমরা ইনভলিউশন দেখি। ইনভলিউশন কি, হোয়াট ইজ ইনভলিউশন? ইনভলিউশন হচ্ছে রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য ইউট্রাস, রিডাকশন অফ দ্য সাইজ অফ দ্য ইউট্রাস। কেন? এটা যে ডেলিভারির পরপর যে সাইজটা ছিল আস্তে আস্তে সাইজটা কমতে থাকবে, সেটা কিন্তু আমরা ইনভলিউশন বলবো। তো আমরা রেট অফ ইনভলিউশন আমরা এটা দেখবো। রেট অফ ইনভলিউশন এগুলো আমি তোমাদেরকে এখন পড়াবো। এর মধ্যে কিন্তু সবকিছু আমরা বলবো তোমাদেরকে, কিভাবে কিভাবে ইনভলিউশন গুলো হচ্ছে সেটা আমরা তোমাদেরকে বলবো। তো প্যালপেশনের মধ্যে তাহলে আমরা সিম্পাইসিও ফান্ডাল ইনভলিউশনটা দেখার জন্য এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট অর্গান, যেটা কিনা আমরা ইনভলিউশনটা আমরা দেখতে পারি। সেটা কিভাবে, আমরা পার অ্যাবডোমিনালি আমরা কি করি, আলনার বর্ডার অফ লেফট হ্যান্ড দিয়ে আমরা মাপতে থাকি। হ্যাঁ, সিম্পাইসিস পিউবিস থেকে উপর দিকে করে করে যেখানে আমরা ফান্ডাসটা পাবো সেই ফান্ডাসের লেভেলে একটা মার্কিং করে দেব। হ্যাঁ, মার্কিং করে দেব। এটাকে আমরা ইনভলিউশনটা আমরা মেনশন দেখতে পারি। হ্যাঁ, রেট অফ ইনভলিউশন এভাবে আমরা দেখা যেতে পারে। ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে তোমার যদি এটা আমরা ফার্স্ট পোস্টঅপারেটিভ ডেতে আমরা কিন্তু ব্যান্ডেজটা ওপেন করি না। যদি এটা মোর দেন থার্ড পোস্টঅপারেটিভ ডে বা ফোর্থ পোস্টঅপারেটিভ ডেতে যদি পেশেন্টটা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যান্ডেজটা ওপেন করে দেখব, খুলে দেখব যে উন্ডটা কেমন। হ্যাঁ, কন্ডিশন অফ দ্য উন্ডটা কি হেলদি অর আনহেলদি। হেলদি হলে দেখা যাবে যে কি এটা আমরা উন্ড ইজ হেলদি। হেলদি কিভাবে বুঝবো? দেয়ার ইজ নো রেডনেস, নো ডিসচার্জ, তাহলে বুঝবো যে হেলদি। আবার আনহেলদি হতে পারে। আনহেলদি দেখবে যে রেড হচ্ছে উন্ড ইজ রেড সোলেন and discharge coming out on আমি যখন প্রেস করব, হ্যাঁ, যখন আমি চাপ দেব দেখা যাচ্ছে যে এখান থেকে পাস চলে আসতেছে, তাহলে বুঝো আনহেলদি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার মোটামুটি প্যালপেশন এভাবে আমরা দেখবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখি সেটা হলো পারঅ্যাবডোমিনাল এক্সামিনেশন, এটা আমরা দেখি। আর দেন হচ্ছে কি পারভেজানাল এক্সামিনেশন। আন্ডার গ্রাজুয়েশনে আমরা পারভেজানাল এক্সামিনেশন করতে দেই না, তবে মেয়ে হলে অবশ্যই বলে তুমি এক্সামিনেশন না করে দেখতে সমস্যা কি। সো তোমাদেরকে দেখতে হবে। দেখার মধ্যে কি দেখবো? দেখার মধ্যে আমরা দেখবো যে পারভেজানাল এক্সামিনেশনে যে লোকাল ডিসচার্জটার কালারটা কেমন। লোকাল ডিসে এখানে তাকে স্যানিটারি ন্যাপকিন পরানো থাকবে, সেই ন্যাপকিনে যে ব্লাড যেটা লাগানো থাকবে, যেই ডিসচার্জটা সেটা কেমন কালার। তুমি ফার্স্ট পোস্টঅপারেটিভ ডেটে আমরা জানি লোকাল রুব্রা যায়, দ্যাট ইজ রেড ইন কালার। আর এটা কি পরিমাণে, অ্যামাউন্টটা কেমন, এটা কি সেই তুমি মাইল্ড মডারেট সিভিয়ার, যে মানে তোমার একটা মাইল্ড ডিসচার্জ হলে মিনিমাম একটা কালার রেড কালার ডিসচার্জ, মডার হলে ওগুলো সোকড হয়ে হচ্ছে, যে টাওয়ালটা ইউজ করছে এটা সোকড হয়ে অনেক সোকড হয়ে গেছে। আর সিভিয়ার যদি হিউজ ব্লিডিং হয় সেক্ষেত্রে সোকড হয়ে দেখা যায় বেডটাও সে সোয়েল আপ হয়ে গেছে, বেডেও ছড়িয়ে গেছে। হ্যাঁ, বেডটাও দেখা যাচ্ছে ভরে গেছে, অনেক সময় ক্লটেড ব্লাড যাচ্ছে, তখন আমরা এটা বলবো যে হিউজ ব্লিডিং প্রেজেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি আমাদের এক্সামিনেশন। দেন আমরা যখন এক্সামিনেশন করলাম, এরপরে হচ্ছে কি এখানে কিন্তু আমাদের শেষ না। পেশেন্ট এক্সাম, একটা পিউপেন্ট পেশেন্টকে কিন্তু সে একা নাই, বেবি অলসো ইনক্লুডেড। সেটা কিন্তু পেশেন্ট বেবি তার মায়ের সাথে ইউনিট, এটা কম্বাইন ইউনিট হিসাবে সে কাজ করবে। সো আমাদেরকে
শুধু মা দেখলে হবে না, বেবি এক্সামিনেশনও করতে হবে। যখন মায়ের এক্সামিনেশন করা শেষ হলে তখন আমি বেবির এক্সামিনেশনটা করব। তো বেবির এক্সামিনেশনের মধ্যে বেসিক যে ইনভেস্টিগেশন গুলো, বেসিক যে এক্সামিনেশন করতে হবে সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে সে সেক্স কেমন, সেক্স মেল অর ফিমেল সেক্স। তারপর তার ওয়েটটা দেখবো, ওয়েটটা আমরা জেনে নেব। তারপর তুমি এবার ইন্সপেক্ট করবা। ইন্সপেক্টর থেকে ইন্সপেকশন একবার মাথা থেকে পা পর্যন্ত টোটাল ইন্সপেকশন করতে হবে। কেমন সে, তুমি তোমার স্কিন কালারটা দেখবা। সে একটা হেলদি বেবি হয়ে থাকলে স্কিনটা থাকবে কি নরমাল পিঙ্ক কালার একটা স্কিন থাকবে। যদি সায়ানাস বেবি হয় তাহলে এটা ব্লুইশ ব্ল্যাকিশ এরকম কালার তার হয়ে যেতে পারে, এরকম পার্পল কালার বা ব্লুইশ কালার হয়ে যেতে পারে। এটা হচ্ছে যদি অ্যাসপেক্সিয়েটেড বেবি হয়ে থাকে। হ্যাঁ, এবার তুমি একদম হেড টু এক্সামিনেশন কেমন করে করবা। তুমি হেডে নরমাল হেড হলে তুমি হেড সার্কামফারেন্স আমরা দেখি। হ্যাঁ, হেড সার্কামফারেন্স ইউজুয়ালি 32 to 35 সেন্টিমিটার থাকবে। আমরা একেবারে হেড পুরা মাথাটা আমরা ইয়ে দিয়ে মেজারিং টেপ দিয়ে আমরা মেপে দেখবো। হ্যাঁ, 32 to 35 সেন্টিমিটার তার থাকবে। কিন্তু একটা বড় মাথা হতে, যেমন হাইড্রোক্যাফালাস হতে পারে, অথবা ছোট মাথা হতে পারে, অ্যাবনর্মাল যদি মাইক্রোক্যাফালি হতে পারে। হ্যাঁ, এগুলো হতে পারে। তা তুমি হেডটা আমি দেখলাম। হেডের পরে তুমি এখন চলে আসো চোখে, আইতে আসো। আই অনেক সময় কনজেনিটাল ক্যাটারাক্ট থাকতে পারে, তারপর ইপিক্যান্টাল ফোল্ড থাকতে পারে। দেন নোজে আসো। নোজে দেখবো কি নোজে কোনো ডেভিয়েশন আছে কিনা। তারপর লিপে আসতে পারো। লিপে কি হ্যালো 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 ম্যাম। জি হ্যালো, ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? কিন্তু জি আমাকে ম্যাম। দেখতে পাচ্ছো? জি ম্যাম, জি ম্যাম। দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে? জি জি ম্যাম ম্যাম। দেখা যাচ্ছে। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা ওকে। কিন্তু এখানে আচ্ছা, তাহলে কি হলো, উম, আমরা তখন কি করলাম, যখন দেখলাম যে হ্যাঁ এই এই অবস্থাতে আমরা তারপরে তার নোজ দেখলাম, লিক দেবেন ক্লিপ ক্ল্যাপ লিড ক্ল্যাপ প্যালেট এই ধরনের থাকতে পারে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। আবার আবার তারপর তুমি নেকে দেখবা, নেকে তোমার সোয়েলিং আছে কিনা, নেকে সোয়েলিং আছে কিনা। দেন চেস্টে দেখবে, চেস্টে অনেক সময় ডিফর্মিটি থাকতে পারে, চেস্ট ডিফর্মিটি আছে কিনা সেটাও তোমরা দেখে নেবা। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আম্বিলিকাস। আম্বিলিকাসে যদি একটা ইনফেকশন থাকে, তোমার এটা থার্ড পোস্ট ফিফথ সেভেন পোস্ট অপারেটিভ ডে হতে পারে। দেখা যাচ্ছে কি আম্বিলিকাস একটা কি ডিসচার্জ হতে পারে, পেরে আম্বিলিকাস সোয়েলিং রেডনেস এগুলো থাকতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। অথবা নর্মাল যদি থাকে, হ্যাঁ আম্বিলিকাস হেলদি লুকিং, নো ডিসচার্জ প্রেজেন্ট। ঠিক আছে। দেন আমি ব্যাকও দেখবো। ব্যাকে অনেক সময় কি থাকে, ম্যানিঙ্গোসিল ম্যানিঙ্গোমাইলোসিল এগুলো থাকতে পারে। সেগুলো ব্যাকে কোনো ডিফর্মিটি আছে কিনা সেটাও আমরা দেখবো। দেন এমন জেনিটালিয়া, অনেক সময় আনডিসেন্টেড টেস্টিস থাকতে পারে। আনডিসেন্টেড থাকতে পারে, অথবা লেবিয়াল ফিউশন থাকতে পারে। এগুলো আমার ফিমেল হলে এরকম হতে পারে। আবার অ্যানাসটা দেখবো। হ্যাঁ, ইমপারফোরেটেড অ্যানাস থাকতে পারে। তারপরে লিম গুলো দেখবে, লিম্পে কোনো ডিফর্মিটি আছে কিনা সেটা অনেক দেখতে পারি। হ্যাঁ, অনেক সময় লিম্ফ হচ্ছে ফোকোমেলিয়া অ্যানোমেলিয়া এগুলো হতে পারে। কোনো কনজেনিটাল কোনো ডিফর্মিটি যদি না থাকে তাহলে যে নো কনজেনিটাল ডিফর্মিটি প্রেজেন্ট, আর সেটা তোমরা মেনশন করবা। আর যদি থাকে তো মেনশন করে দিতে হবে কোনটা আছে। এই হলো মোটামুটি বেবি এক্সামিনেশন। রিফ্লেক্স গুলো দেখতে হবে, অল রিফ্লেক্স, মরল রিফ্লেক্স থেকে সাকিং রিফ্লেক্স, এই ডিফারেন্ট রিফ্লেক্স গুলো আমরা দেখবো। এভাবে আমরা তাদেরকে বেবি এক্সামিনেশনটা করবো। তোমরা বুঝতে পারছো? বেবি এক্সামিনেশন ডিটেলস হয়তো লেখা লাগবে না, কিন্তু তোমাকে জি ম্যাম। এক্সামিনেশনটা করে নিতে হবে। ওকে, আচ্ছা। এই তো জি ম্যাম। এক্সামিনেশন যখন হয়ে যাবে তখন কি করব কি, এবার আমাকে কিছু ইনভেস্টিগেশনের মধ্যে, পিউপেরিয়াম ইনভেস্টিগেশনের মধ্যে শুধুমাত্র আমরা তেমন কিছু মেনশন করি না। শুধুমাত্র হিমোগ্লোবিনটা দেখি, ইউরিন আরইটা দেখি। আর কারো যদি প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে আমাদেরকে ব্লাড সুগার লেভেলটা আমরা দেখিনি। এই আমাদের এনাফ টু কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন। এতটুকু, এর বেশি আমাদের লেখার দরকার নেই। এটা কমপ্লিট করার পরে আমাদেরকে একটা সেলিয়েন ফিচার লিখতে হবে। সেলিয়েন ফিচার লিখতে হবে। ঠিক এই পেশেন্টের ব্যাপারে কিভাবে আমরা লিখবো সেটা লেখো। সেলিয়েন ফিচারটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে প্রেজেন্ট করতে হবে সেলিয়েন ফিচার। টিচার তোমাকে বলে তোমার কেস প্রেজেন্ট করো। কেস প্রেজেন্ট করা মানেই হচ্ছে যে তোমার সেলিয়েন্ট ফিচার। তোমরা আছো তো? জি হ্যালো, ম্যাম, আছি ম্যাম। জি ম্যাম আছি জি ম্যাম। ম্যাম। আচ্ছা। কিন্তু এখানে আমার ল্যাপটপে কেমন যেন একটু ডিস্টার্ব মনে হচ্ছে। ওকে, আচ্ছা। তারপরে আমরা কি করলাম,
সেলিন পিকচার যখন কিভাবে লিখবো সেক্ষেত্রে তুমি দেখো এই ভেরি ইম্পর্টেন্ট। আমি এটা খুব সুন্দর করে সেলিন পিকচারটা সবার কাছ থেকে শুনতে চাই। সুতরাং কিভাবে লিখবে আমি একটা প্রফর্মান বলে দে, এক একজন এক এক ভাবে বলতে পারে, কিন্তু আমি যেটা পছন্দ করি সেটা মোটামুটি কভার করে সেভাবে তোমরা লিখতে চেষ্টা করো। যেমন এই পেশেন্টের ব্যাপারে আমি তোমাদেরকে যে পেশেন্টের হিস্ট্রিটা বললাম সেই পেশেন্টের ব্যাপারটা আমি তোমাদেরকে বলতে পারি। সেটা কিভাবে, যে পেশেন্টে প্রথমে বলবো যে মিসেস রহিমা এজ 19, প্যারা 1+0, 1+0 মানে তার গতকালকে একটা বাচ্চা হয়েছে, সো 1+0। দেন এজ অফ হার লাস্ট চাইল্ড 1 day, একদিনের বাচ্চা। হ্যাঁ, দেন হ্যাড আন্ডারগান সিজারিয়ান সেকশন। কি লিখবা? হ্যাড আন্ডারগান, একদিন আগে তার সিজার হয়েছে। হ্যাড আন্ডারগান সিজারিয়ান সেকশন, তাকে সিজার করা হয়েছে 1 day back। হ্যাড আন্ডারগান সিজারিয়ান সেকশন, ওকে, হ্যাড আন্ডারগান সিজারিয়ান সেকশন 1 day back। ঠিক আছে, এটা তুমি মেনশন করবে। কেন 1 day back? কেন? উইথ দ্য কমপ্লেইন অফ, কেন ছিল? পারভেজনাল ইউজ ওয়াটারি ডিসচার্জ উইথ, তুমি সরাসরি ডায়াগনোসিসটা লিখতে পারে, ডিউ টু প্রিম্যাচুর রাপচার মেমব্রেন এন্ড ফিটাল ডিস্ট্রেস। ওকে, কেন কোনো সিজার করা হলো এটা তুমি বুঝবা। এখন তুমি এক্ষেত্রে আবার এটা লিখতে পারো, অ্যাকর্ডিং টু পেশেন্ট স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু, সে এখানে কি করলো, এখন তুমি এখানে অ্যান্টিনিটাল হিস্ট্রি স্লাইড একটুখানি লিখবা। তুমি বলবে হ্যাড আন্ডারগন সিজারিয়ান সেকশন ফর রাপচার মেমব্রেন এন্ড ফিটাল ডিস্ট্রেস। হ্যাঁ, এই ক্ষেত্রে এখন হিস্ট্রির মধ্যে এখানে লিখবা। এই ক্ষেত্রে কিন্তু তুমি আমাকে প্রেজেন্ট করছো অথবা একজন জুনিয়র কলিগ সিনিয়র টিচারের কাছে প্রেজেন্ট করছো, সেক্ষেত্রে সে বলবে যে অ্যাকর্ডিং টু পেশেন্ট স্টেটমেন্ট। এর আগে প্রথমে তোমাদের কি চিফ কমপ্লেন পরে ইনস্টিটিউট প্রেজেন্ট ইলনেসে বলছিলাম যে পেশেন্ট স্টেটস দ্যাট, এখন বলবা যে অ্যাকর্ডিং টু পেশেন্ট স্টেটমেন্ট, অ্যাকর্ডিং টু পেশেন্ট স্টেটমেন্ট। এখন পেশেন্টের কথা, পেশেন্টের ভাষ্য, she was pregnant for 37 weeks, she had regular antenatal checkup, and she got admitted into hospital for rupture membrane and fetal distress, then cesarean section done. Now today I examine her, আমি কিন্তু আজকে আমি তাকে দেখতে আসলাম। ও আচ্ছা, সে আরেকটা জিনিস লিখবা, মিসওয়াল। তুমি কিন্তু অবস্ট্রিক হিস্ট্রি অলরেডি তুমি লিখে ফেলা, প্যারা 1+0, এজ অফ হার লাস্ট 1 day। এখন বলবো কি, she was regular menstruating with average flow and duration, her LMP was, যত ছিল সেটা লিখবেন, accordingly her EDT will be এত। হুম, এতটুকু লেখা হয়ে গেল। দেন আমি তোমাকে এখন কি করব, আজকে তাকে এক্সামিন করলাম। I examine her today and I found she is mildly anemic, non-icteric, her pulse was 80 beats per minute, respiration 16 beats per minute, temperature normal, blood pressure 120/70 millimeter mercury, okay, and breast show, এখানে breast examination important, breast show, breast এর মধ্যে কি পারলাম, এখানে পাবো কি lactating changes। হ্যাঁ, breast shows the lactating change মানে আমি সেই lactating মানে তোমাকে প্রেস করলে মিল্ক আসছে, সো breast shows the lactating changes। এই হলো breast examination এর ব্যাপারটা এখানে চলে আসলো। ওকে, আচ্ছা, দেন এই হলো তোমার এক্সামিনেশনের ফাইন্ডিংস, জেনারেল এক্সামিনেশন। দেন তুমি কি বল, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনের মধ্যে তোমাদেরকে যে যে তুমি যেভাবে মেনশন যেটা দেখছো, সে খুব খুব অল্পতে তোমাকে ডিটেলস লিখতে হবে না। সে কি এক্সামিনেশনের মধ্যে লিখবা, অ্যাবডোমিনে আমি কি পেলাম, অ্যাবডোমিন স্লাইটলি এনলার্জ, ব্যান্ডেজ ইজ ড্রাই, bandage over the lower abdomen is dry, হ্যাঁ, local involution rate, sympathy fundal head যতটুকু পাবা, ধরো তুমি যতটুকু পাও at the level of umbilicus পাচ্ছ সেটা লিখবা যে হ্যাঁ এত সেন্টিমিটার পাও গেলাম। হ্যাঁ, এটা মেনশন করে দিলাম। দেন পারভেজানাল এক্সামিনেশনে রেড কালার লোকাল discharge present and which is local is average amount। আচ্ছা, এই হলো তোমাদের মায়ের এক্সামিনেশন। দেন বেবির ক্ষেত্রে সংক্ষেপে বলে দেবা, খুব দুই একটা সেন্টেন্সে বলে দিলা, বেবি ইজ হেলদি, বেবি ইজ হেলদি অ্যান্ড ল্যাকটেটিং, সে ভালো আছে এবং মায়ের সে
and urine করছে and on breastfeeding or she is on breastfeeding ইউরিন যে সে ভালো আছে ঠিক আছে পায়খানাও করছে তাহলে ঠিক আছে তাহলে আমি বুঝবো যে আর নো কনজেনিটাল অ্যানোমালি প্রেজেন্ট সো তাহলে বোঝা গেল যে আমি এখানে বেবির এক্সামিনেশনটাও আমি বলে ফেললাম সেলেন ফিচারের সংক্ষেপে এতটুকু বলে ফেলবো যেমন আমি যখন লিখবো সব ডিটেলস লিখবো কিন্তু সেলেন ফিচারের ক্ষেত্রে খুব সংক্ষেপে দুই একটা কথা বলে ফেলবো ঠিক আছে এই হলো তোমার মোটামুটি সেলেন ফিচার তো সেলেন ফিচারের পরে তোমাদের চলে আসবে কি ডায়াগনোসিসে কি লিখবো ডায়াগনোসিসের ক্ষেত্রে এখানে ডায়াগনোসিসটা ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনোসিস ঠিকমতো বলতে না পারলে সোজা ফেল ডায়াগনোসিসটা ভেরি ইম্পর্টেন্ট কিভাবে লিখতে হবে এই পেশেন্টের ক্ষেত্রে ফার্স্ট পোস্ট অপারেটিভ তার কিন্তু সবকিছু নরমাল তাহলে সে আজকে ফার্স্ট ডে সো ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে অফ নরমাল পিউপেরিয়াম ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে অফ নরমাল পিউপেরিয়াম ফলোইং সিজারিয়ান সেকশন ফার্স্ট সিজার করা হলো কেন due to primigravida 37 weeks of pregnancy with premature rupture membrane with fetal distress okay diagnosis টা আবার আমি বলছি first postoperative day of normal puerperium following cesarean section due to primigravida 37 weeks of pregnancy with premature rupture membrane with fetal distress তোমরা শুনতে পাচ্ছ জি ম্যাম হ্যালো শুনতে জি ম্যাম পাচ্ছ জি ম্যাম আচ্ছা আমি কন্টিনিউ করব আচ্ছা তারপরে এই হলো তোমাদের এই ডায়াগনোসিস যখন কনফার্ম করে ফেললাম তুমি ডায়াগনোসিস যখন বলতে পারলা নেক্সট যে কোশ্চেনটা তোমাদেরকে ইউজুয়ালি জিজ্ঞেস করা ইউজুয়ালি মানে ফ্রিকোয়েন্টলি এটা জিজ্ঞেস করা হবে যে তুমি এটাকে বলছো ওয়াই ইউ কল ইট নরমাল পিউপেরিয়াম তোমাকে জিজ্ঞেস করবে কেন এটাকে তুমি যে নরমাল পিউপেরিয়াম বলছো হোয়াই ইট ইজ নরমাল পিউপেরিয়াম তাহলে তোমাকে আনসারটা এই প্রশ্নটা তাহলে এই প্রশ্নটা তোমাদের করবেই ফ্রিকুয়েন্টলি তোমাকে খুব স্মার্টলি এটা আনসার করতে হবে কেন আমি নরমাল বলছি হ্যাঁ ইট ইজ এ নরমাল পিউপেরিয়াম বিকজ দ্য শি হ্যাড নো কমপ্লেন শি হ্যাজ নো কমপ্লেন তার এক নম্বর প্রথম কথা হলো তার কোনো সমস্যা নাই সে কিন্তু কোন বলে নাই আমার এটা আছে সেটা আছে কিছু নেই আমার কিছুই নাই আমার ভালোই আছে সুস্থ আছে সো শি হ্যাজ নো কমপ্লেন এন্ড আমি যখন এক্সামিন করলাম এক নম্বর তার কোনো সমস্যা নেই এবং এক্সামিন করে পাইলাম কি all the vital sign of the patient are normal তার যতগুলো ভাইটাল সাইন আছে তার নরমাল তাহলে বলবি কি কি ভাইটাল সাইনের মধ্যে আমি কি পাচ্ছি এনিমিয়া পালস ব্লাড প্রেসার টেম্পারেচার রেসপিরেশন ব্রেস্ট হ্যাঁ আমি অল ভাইটাল সাইন গুলো মেইনলি পালস ব্লাড প্রেসার টেম্পারেচার এগুলি ইম্পর্টেন্ট সাথেই তুমি বলবা যে শি ইজ মাইল্ডলি এনিমিক নন নিকটেরিক pulse at beats per minute, blood pressure at temperature normal, and breast shows the normal lactational change. And on per abdominal examination, তুমি কি পাইছো? I found যা পেলা তুমি এখানে বলবা যে abdomen is slightly distended, bandage over the abdomen is dry, and uterus is about কত সেন্টিমিটার তুমি বলবা কি রেট অফ ইনভলিউশন ইজ তুমি এখানে রেট বললাম তো যে কিভাবে আমরা বলি পার ডেতে কতটুকু হয় 1.25 সেন্টিমিটার করে রিডাকশন হচ্ছে ফার্স্ট 24 আওয়ার্সে কোনো রিডাকশন হয় না তাহলে আমরা কিভাবে রিডাকশনটা এটা কি হাইটটা আমি কতটুকু পেলাম সেটা আমরা দেখলাম এটা দেখলাম যে সিম্পাসিও ফান্ডাল হাইট এত সেন্টিমিটার which is correspond to the particular day of involution and যদি এটা মোর দেন থার্ড পোস্ট অপারেটিভ ডে হয়ে থাকে তাহলে এটাকে আমি ব্যান্ডেজটা রিমুভ করে দেখব দেখে বলবো যে উন্ড ইজ হেলদি নো ডিসচার্জ কামিং আউট হ্যাঁ আমরা উনটাকে পেলাম কি উনটাকে দেখলাম যে সেটা কোনো প্রবলেম নাই সব ভালো আছে সো আর নরমাল লোকাল ডিসচার্জ এই কথাগুলো তোমাকে বলতে হবে যদি বলে why it is normal puerperium তাহলে আমি বললাম যে she has no complaint or vital signs are normal on examination I found abdomen is slightly distended bandage is dry and involution uterus height of uterus is at centimeters which is correspond to the particular day of involution and wound is healthy on removal of the bandage wound is healthy no discharge coming out from the wound and local discharge is also normal amount and red in color so it is a case of normal puerperium okay ঠিক আছে তোমরা বুঝতে পারছো
এইটা আমরা যদি নর্মাল পিউপিরাম তাহলে এই তো তোমাকে ফার্স্ট কোশ্চেন যদি তোমরা ক্রস করে যাও তখন তোমাকে নর্মাল পিউপিরাম থেকে কোশ্চেন করতে পারে, অ্যাবনর্মাল পিউপিরাম থেকে কোশ্চেন করতে পারে। আজকে নর্মাল পিউপিরাম নিয়ে একটু ডিসকাস করি, তাহলে এরপরে কিন্তু চলে আসে হোয়াট ইজ পিউপিরাম। পিউপিরাম কি তোমরা জানো? বলো হোয়াট ইজ পিউপিরাম, বলো হোয়াট ইজ পিউপিরাম, বলো তোমরা একটু একটু রেসপন্স করো। It is the period following childbirth when the body tissue, especially pelvic or organ, revert back to pre-pregnant state, both anatomically and physiologically. This is পিপিরাম। হ্যাঁ, এখন পিপিরাম কাকে বলে আমরা এটা জানলাম। পিপিরাম তোমাকে জিজ্ঞেস করলে পিপিরাম পিরিয়ডটা কত দিন? পিরিয়ডটা হচ্ছে কি 6 উইকস। এটাকে আমরা আবার তিনটা ভাগে ভাগ করি। তিনটা ভাগে ভাগ করা হচ্ছে কি ইমিডিয়েটলি হতে পারে, আর্লি হতে পারে, লেট হতে পারে। ইমিডিয়েটলি মানে হচ্ছে কি উইদিন ফার্স্ট 24 আওয়ার্স। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট টাইম। এই সময়টাতে কিন্তু তোমার যে কোনো সময় যে কোনো একটা অকারেন্স হয়ে যেতে পারে, একটা পোস্টপার্টাম ম্যাক্লামসিয়া হয়ে যেতে পারে, পিপিএস ডেভেলপ করতে পারে, এমনকি হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, এখন পেশেন্ট ডেথ থেকে শুরু করে। সুতরাং ফার্স্ট 24 আওয়ার্সটা ভেরি ইম্পর্টেন্ট। আর এর মধ্যে প্রথম 2 ঘন্টা তো খুবই ইম্পর্টেন্ট। প্রথম 2 ঘন্টা তাকে কিন্তু আমরা ফলো আপ করতেই থাকি। হ্যাঁ, আর এই পিরিয়ড গুলোকে কিন্তু আমরা ফোর্থ ট্রাইমেস্টার, আমরা থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত জানি, এটাকে আমরা ফোর্থ ট্রাইমেস্টার বলি। তারপরে ইমিডিয়েটলি তার কিছু প্রবলেম হতে পারে, দেন আবার লেট। ইমিডিয়েটলি উইদিন 7 ডেজ 24 আওয়ার্সে তোমার হচ্ছে ইমিডিয়েটলি আমরা বললাম। হ্যাঁ, দেন আর্লি হচ্ছে ফার্স্ট 7 ডে, দেন হচ্ছে কি লেট হচ্ছে কি দেন 6 উইকস পর্যন্ত, সেটাকে আমরা লেট বলছি। হ্যাঁ, এই হচ্ছে পিপিএম বললো। আচ্ছা, এখন তোমাকে নেক্সট প্রশ্ন করতে পারে যে আচ্ছা ঠিক আছে পিপিএম কাকে বলে বলতে পারলে, এখন এই পেশেন্টটাকে তুমি কিভাবে ম্যানেজ করবা? এই যে আজকে যে পেশেন্টটা তুমি ফার্স্ট পোস্ট অপারেটিভ ডে, তুমি এটাকে কিভাবে ম্যানেজ করবা? হ্যাঁ, ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে কিছু আমরা প্রোটোকল ইউজ করি। এই প্রোটোকল গুলো তোমরা লিখে রাখো। ফার্স্ট হচ্ছে কি ক্লোজ অবজারভেশন। ক্লোজ অবজারভেশন করব কখন? ফলোইং ডেলিভারি, ইমিডিয়েটলি ফলোইং ডেলিভারি কতক্ষণ পর্যন্ত? অ্যাটলিস্ট 2 আওয়ার্স, 2 ঘন্টা পর্যন্ত তাকে একেবারে তার সাথে একজন ডাক্তার কিংবা মেডিকেল পার্সন তাকে থাকতেই হবে। এটা হচ্ছে তোমার ইমিডিয়েটলি তুমি তাকে দেখবা। দেন তাকে তুমি কিভাবে ম্যানেজ করবে? তাকে একটা রেস্ট, তাকে শি ইজ অ্যালাউড টু স্লিপ ফর এ লং পিরিয়ড। তাকে বলবো সে তার ঘুমাও অনেক সময় ধরে। হ্যাঁ, এই যে সে ঘুমাচ্ছে, সে এর মধ্যে কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। কিরকম সে এই ইম্পর্টেন্সটা কিরকম? এক নম্বর হলো সে আফটার এ লং স্লিপ শি ফেল ফ্রেশ। সে নিজেই খুব ফ্রেশ মনে হবে। হ্যাঁ, অ্যান্ড অলসো এটা একটা ফ্রেশ মনে হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট। এটা তাহলে তুমি তাকে একটা ঘুম থেকে ওঠার পরে তাকে বলবো কি শি ইজ এনকারেজ টু অ্যাম্বুলেশন। তাকে কিন্তু শুধু শুয়ে থাকলে হবে না, তুমি তাড়াতাড়ি করে উঠো। উঠে তাকে বলবো যাও গো টু টয়লেট। তাকে বিছানা ছেড়ে যেতে বলবো, বিছানা ছেড়ে যাবে, হাত পা ছোড়াছুড়ি করবে। এটার ইম্পর্টেন্স আছে। যে এক নম্বর ইম্পর্টেন্সটা এরকম যে সে যদি আর্লি অ্যাম্বুলেন্সের ইম্পর্টেন্স, এক নম্বর সে খুব ফ্রেশ ফিল করবে। একটা লম্বা একটা ঘুম দিয়ে যখন ঘুম থেকে উঠবে সে এক নম্বর ফ্রেশ ফিল করবে। তারপরে সে এই যে মুভ করার কারণে ইট ফ্যাসিলিটেটস, এটা ইমপ্রুভ দা ব্লাডার অ্যান্ড বাউল কন্ডিশন। খুব তাড়াতাড়ি ব্লাডার টোন রিগেইন করবে, বাউল মুভমেন্ট ঠিক মতো হবে, এটা হবে। আর তোমার হচ্ছে কি এই বিভিন্ন যে পেরিনিয়াল মাসেল, এগুলো পেরিনিয়াল মাসেল, অ্যাবডোমিনাল মাসেল গুলো স্ট্রেংথ পাবে। হ্যাঁ, সো আর একটা জিনিস যে ইট ফ্যাসিলিটেটস ইনভ্যালেশন। হ্যাঁ, তোমার হচ্ছে কি ড্রেনেজ হয় হাঁটাহাঁটি করার কারণে, যে তোমার লোকাল ডিসচার্জটা খুব সহজে বের হয়ে যাচ্ছে। সো ইট ফ্যাসিলিটেটস ইনভ্যালেশন। ইনভ্যালেশনটা হচ্ছে আর্লি ইনভ্যালেশনটা তার হয়ে যাচ্ছে, এটা ইম্পর্টেন্ট। আর হচ্ছে কি পেলভিক অর্গান গুলো স্ট্রেংথেনিং হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে কি ইম্পর্টেন্স যেটা হচ্ছে তুমি অ্যাম্বুলেশন যত বেশি আর্লি অ্যাম্বুলেশন করবে, সেতে ভ্যানাস থ্রম্বোসিস যেটা হয় সেগুলি প্রিভেন্টস ভ্যানাস থ্রম্বো অ্যাম্বলিক ম্যানিফেস্টেশন। তাহলে তাকে আমি যদি নর্মাল ভ্যাজানাল ডেলিভারি হয়, তাকে একটা ঘুম থেকে ওঠার পরে যাও তুমি নিজের টয়লেটে যাও, একটু হাঁটাহাঁটি করো, এই বলবো। আর এনকারেজ ফর ব্রেস্ট ফিডিং। আর যদি সে সিজার হয় তাহলে তো সে মুভ করতে পারবে না, যে এই পেশেন্টের ক্ষেত্রে সে মুভ করতে পারবে না। তাকে বলবো ঠিক আছে তুমি একটু নাড়াচাড়া করো, হাত পা ছোড়াছুড়ি করো, আর সাথে বেবিকে ব্রেস্ট ফিড করো। এটা ইম্পর্টেন্ট।
এর মধ্যে কিন্তু তার আমরা আবার ভাইটাল সাইন গুলি দেখে নেব। ভাইটাল সাইন বলতে পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, তারপর হচ্ছে তার ইনভলিউশনটা হচ্ছে কিনা ঠিক মতে, তারপর হচ্ছে কি লোকাল ডিসচার্জটা কেন, এগুলো সবগুলো আমরা এক্সামিন করে আমরা দেখবো এটা। হ্যাঁ, দেন আমাদের কিছু কেয়ার তাকে শিখিয়ে দিতে হবে। কেয়ারের মধ্যে হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট ইজ ব্রেস্ট কেয়ার। ব্রেস্ট কেয়ার হচ্ছে সে কি যে ব্রেস্ট ফিড করাবে মাকে, বাচ্চাকে, তো ব্রেস্ট ফিড করার আগে অবশ্যই এটা ক্লিনলিনেসটা মেনটেন করতে হবে, যেন এটা ক্লিন থাকে, এটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে ক্লিন করার পরে এরপরে হচ্ছে বাউল কেয়ার আছে, ব্লাডার কেয়ার। ব্লাডার কেয়ারের মধ্যে হচ্ছে কি তাকে সে যখন আর্লি অ্যাম্বুলেশন হবে, সে তাকে সে টয়লেটে যখন যাবে ঠিক মতো সে বেশি করে পানিও খাবে, আর সে ফ্রিকুয়েন্টলি টয়লেট ক্লিন করবে। কারণ তখন কিন্তু ইউট্রাসটা বড় থাকে, যদি নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয় অনেক সময় দেখা যাচ্ছে কি রিটেনশন হয়ে যায়, ঠিক মতো প্রস্রাব যেতে পারে না। কারণ নর্মাল ডেলিভারি হলে সে পেরিনিয়ামে একটা ইনজুরি হতে পারে, তার পেইন থাকে, ইডিমাটাস হয়ে যায়, ব্লাড ফিটাল হেড দিয়ে ইউরেথ্রাতে একটা প্রেসার পড়ে, সেটা ইডিমাটাস হয়ে যেতে পারে। সো ইন দ্যাট কেস তখন তার কি করলো, তার রিটেনশন অনেক সময় হয়ে যেতে পারে। সো যদি সে আর্লি অ্যাম্বুলেশন করে তাহলে এই জিনিসগুলো তার কম হয়। দেন যেমন ব্লাড বাউল ক্লিয়ার করতে হবে, বা অনেক সময় কনস্টিপেশন হয়, কারণ হচ্ছে আফটার ডেলিভারি পরে প্লাসেন্টা যখন আউট করা হয়ে যায় তখন কিন্তু এস্ট্রোজেন প্রোস্ট্রন কিছু থাকে না, না থাকার কারণে কিন্তু তোমার অ্যাটনিসিটি, বাউল অ্যাটনিসিটি অনেক সময় ডেভেলপ করে, সেক্ষেত্রে বাউল মুভমেন্টটা কম হয়, সো কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। সো কনস্টিপেশন যদি থাকে সেক্ষেত্রে তাকে আমরা কিছু অ্যাডভাইস করি, বেশি করে পানি খেতে বলি, দুধ খেতে বলি, ফাইবার কন্টেনিং ডায়েট খেতে বলি। এটা হচ্ছে তার একটা, এটাও একটা বাউল কেয়ারের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আরো কিছু আমরা তাকে এবারে ডায়েটারি অ্যাডভাইস, এরপর হচ্ছে ডায়েটারি অ্যাডভাইসটা ভেরি ইম্পর্টেন্ট। ডায়েটারি অ্যাডভাইসটা হচ্ছে রেস্টের পরে আসলে আমরা ডায়েটারি অ্যাডভাইসটা তাকে করি। সেই ডায়েটারি অ্যাডভাইসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তাকে হচ্ছে কি বলবো কি রিচ রিচ ডায়েট, তোমার হাই ক্যালোরি ডায়েট দেবো। হাই ক্যালোরি ডায়েটের মধ্যে রিচ ইন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, সাথে এডিশনাল কিছু মিনারেলস, ভিটামিনস এগুলি দিতে হবে। হ্যাঁ, সে যে বলবো তোমার ডায়েট শুড টেকেন অন হার চয়েস, কিন্তু ডায়েটের মধ্যে ব্যালেন্স ডায়েটের সাথে সাথে হাই ক্যালোরি তাকে থাকতে হবে, ব্যালেন্স সবকিছুই থাকবে, তার সাথে হাই ক্যালোরি তাকে থাকতে হবে। সে প্রেগনেন্সিতে যা খেত, আমরা তো জানি প্রেগনেন্সিতে নর্মাল যা ডায়েট পেত 300 ক্যালোরি বেশি খেত, পেরিপেনিমে তার ব্রেস্ট ফিডিং এর জন্য তার সাথে আরো বেশি খেতে হবে। সো তাকে সেভাবে অ্যাডভাইস করতে হবে। আর তাকে কিছু আরো এডিশনাল কিছু সাবস্টিটিউট দিচ্ছি আমরা, আয়রন দেই, ভিটামিন দেই, ক্যালসিয়াম দেই, এগুলো আমরা তাকে দিচ্ছি। আচ্ছা, এগুলি করা হবে। এই হলো তার ডায়েটারি অ্যাডভাইস এবং তার সাপ্লিমেন্টেশন আমরা করছি। এখন পেশেন্টের হচ্ছে যদি নর্মাল ডেলিভারি হয় তাকে যদি তার একটা ইপিসিওটমি অথবা একটা পেরিনাল উন্ড থাকে তাকে অ্যান্টিবায়োটিক দেব। আর সিজারের এই পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই তাকে অ্যান্টিবায়োটিক আমরা দিচ্ছি। অ্যান্টিবায়োটিক আমরা কি অ্যান্টিবায়োটিক দেই, আমরা সাধারণত সেফিকজিম অথবা সেফোরোক্সিম দিচ্ছি, সাথে মেট্রোনিডাজোল দিচ্ছি। আর পেইন থাকে, কিছু না কিছু পেইন থাকে, কম পেইন থাকলে আমরা প্যারাসিটামল দিয়ে দেই, আর বেশি পেইন থাকে আমরা ক্লোফেনাক দিতে পারি, ডাইক্লোফেনাক সোডিয়াম আমরা দিতে পারি, অনেক সময় সাপোজিটরি হিসেবেও আমরা দিই, সেভাবে যেতে পারে। এখন আবার আমরা কিটোরোলাকটা বেশি চয়েস করি, এই ধরনের এগুলো দেওয়া যেতে পারে। আচ্ছা, এই হলো, তার সাথে H2 ব্লকার দিতে হবে, অবশ্যই H2 ব্লকার আমরা দেব। হ্যাঁ, এই হচ্ছে এই হলো মোটামুটি তাকে ট্রিটমেন্টের মধ্যে এটা দিচ্ছি। আর এই কেয়ারের মধ্যে যা করছি আরো কিছু কিন্তু ব্লাডার বাউল কেয়ার ছাড়াও উন্ড কেয়ারটা ভেরি ইম্পর্টেন্ট। যদি একটা নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হয়ে থাকে উন্ড কেয়ারটাকে আমরা খুব করতে হবে। কিরকম, যদি নর্মাল হয় সেক্ষেত্রে উন্ড কেয়ারটা কিরকম, সে হচ্ছে যদি বারবার যখনই টয়লেটে যাবে উন্ডটাকে ক্লিন রাখতে হবে, উন্ডটাকে সে ক্লিন করবে এবং ড্রাই করে রাখতে হবে। যে টয়লেটে গেল উন্ডে যেখানে হলো ভালো করে সুন্দর করে ওয়াশ করে এসে সে আবার এটাকে ড্রাই করে নিতে হবে, টিস্যু দিয়ে ভালো করে মুছে বা কটন দিয়ে মুছে ড্রাই করে রাখতে হবে। আর সিজার হলে তো তার কিছু করার নাই, সেটা আমরা ডক্টরাই বা হেলথ ওয়ার্কাররাই করবে। এই হলো উন্ড কেয়ার। হ্যাঁ, আর কিছু আমরা এই যে কিছু আরো কিছু ড্রাগস দেই, যেমন ইমিউনাইজেশন কিছু দেই, যেমন হচ্ছে তোমার কেউ যদি আরএস নেগেটিভ মাদার হয়ে থাকে তাহলে অ্যান্টি ডি, যদি বেবি পজিটিভ থাকে মাদার যদি নেগেটিভ থাকে সেক্ষেত্রে অ্যান্টি ডি দেই। অনেক সময় টিটি ভ্যাকসিনের বুস্টার ডোজ গুলো আমরা দিতে পারি, অথবা হেপাটাইটিস বি এর বুস্টার ডোজ দিতে পারি। রুবেলা ভ্যাকসিন যেটা লাইভ ভ্যাকসিন ছিল সে যেটা আমরা প্রেগনেন্সি দিতে পারিনি তখন আমরা দিতে পারি। এই হচ্ছে মোটামুটি
ইমিউনাইজেশন। ঠিক আছে? এই হলো তোমার যদি বলো ম্যানেজমেন্ট কি, এই ম্যানেজমেন্ট গুলি তুমি বলার পরে হ্যাঁ তখন বলবে যে তুমি তাকে কখন ছুটি দিবা, কখন ছুটি দেব। এখন নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণত যদি তার পেরিনিয়াম উন টুন যদি না থাকে বা থাকলে যদি সে ভালো থাকে তাহলে ইউজুয়ালি আমরা 24 আওয়ার্স এর মধ্যে তাকে ছুটি দিয়ে দিই। কিন্তু সিজার সেকশন যদি হয়ে থাকে আমরা আহ সাধারণত 7 পোস্ট অপারেটিভ ডেতে আমরা ছুটি দেই। তবে এখন আমরা ওই ইন্ট্রোডার্মাল যেগুলো দিচ্ছি সেগুলো আমরা সেক্ষেত্রে আমরা 4 পোস্ট অপারেটিভ ডেতে আমরা সিজার ছুটি দিয়ে দিই। তো তখন আমরা যদি এটা 7 পোস্ট অপারেটিভ ডেতে ছুটি দেওয়ার আগে 5 বা 6 পোস্ট অপারেটিভ ডেতে উনটাকে আমরা 4 পোস্ট অপারেটিভ ডেতে আমরা উন ড্রেসিং করব এবং 6 বা 7 পোস্ট অপারেটিভ ডেতে আমরা সেলাই কেটে দেব, সেলাই কাটবো। সেলাই কাটবো যদি ভালো থাকে তাকে আমরা 7 পোস্ট অপারেটিভ ডেতে আমরা 6 পোস্ট অপারেটিভ ডেতে যদি সেলাই কাটি 7 তে দেবো, 7 পোস্ট অপারেটিভ ডেতে যদি সেলাই কাটি আমরা 8 দিনের দিন আমরা তাকে বাড়ি ছুটি দিয়ে দেবো। আচ্ছা, তবে ছুটি দিয়ে দিলে হলো না, তার সাথে সাথে কিছু তাকে অ্যাডভাইস করতে হবে। অ্যাডভাইসের ইম্পর্টেন্ট কি আমরা অ্যাডভাইস করি, অ্যাডভাইসের মধ্যে অ্যাডভাইস ফর মাদার এন্ড অ্যাডভাইস ফর বেবি। অ্যাডভাইস ফর মাদারের মধ্যে যেটা বললাম রেস্টের জন্য আমরা তাকে রেস্ট থাকতে হবে, কোনো ওয়েট বিয়ারিং জব করতে পারবে না। যদি নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি যদি হয় 6 উইকস পর্যন্ত আমরা সে কোনো ওয়েট বিয়ারিং জব করবে না। আর সিজার হলে আমরা 3 মাস পর্যন্ত আমরা বলে না দরকার নাই, সেটা ওয়েট বিয়ারিং জব করা যাবে না। এটা একটা ইম্পর্টেন্ট তাকে। আর স্লিপে এডিকুয়েট স্লিপ ভেরি ইম্পর্টেন্ট। 8-10 ঘন্টাতে সে স্লিপে থাকবে, এটা ইম্পর্টেন্ট। আর তোমার হচ্ছে আর্লি ইম্বলেশনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা তাকে তাকে অ্যাডভাইস ফর ইউজুয়াল হাউস হোল্ড অ্যাক্টিভিটি, নর্মাল ঘরোয়া কাজকর্মগুলো করতে পারবে কিন্তু সে ভারী কাজ টাজ করতে পারবে না, এটা তার একটা ইম্পর্টেন্ট। এই অ্যাডভাইস তাকে করতে হবে। জার্নি অ্যাভয়েড করবে। তারপরে অ্যাবস্টেনেন্স থাকতে বলে, অ্যাবস্টেনেন্সের মধ্যে 6 উইকস পর্যন্ত অ্যাবস্টেনেন্স আমরা তাদেরকে বলা হয়। এগুলো হচ্ছে তোমার মোটামুটি মায়ের জন্য সে অ্যাডভাইস। আর ডায়েটের অ্যাডভাইসে ইম্পর্টেন্ট যে ব্যালেন্স ডায়েট উইথ রিচ ইন প্রোটিন, হাই ক্যালোরি ডায়েট গুলো সে খাবে। ডায়েটের অ্যাডভাইসটা তার জন্য অবশ্যই তার ইম্পর্টেন্ট, এগুলি তাকে করতে হবে। আর হচ্ছে তোমার অ্যাডভাইস ফর বেবি, বেবির জন্য অ্যাডভাইসটা কি মোস্ট ইম্পর্টেন্ট ইজ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। ও আচ্ছা, মায়ের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাডভাইস বলিনি, সেটা হলো ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস। ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইসটা তো খুবই ইম্পর্টেন্ট। তাকে কি ধরেন একটা প্রাইমারি পেশেন্ট হলো, এখন সে যারা ব্রেস্ট ফিড করে তাদের কিন্তু ব্রেস্ট ফিড করায় তারা দেখা যাচ্ছে কি 10 উইকস এর মধ্যে তার ওভুলেশন হয়ে যায় এবং মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে 12 উইকসে, 3 মাসের মধ্যে মেনস্ট্রুয়েশন হয়ে যাচ্ছে। কিন্তু যারা নন ব্রেস্ট ফিডিং, যারা ব্রেস্ট ফিড করায় না অথবা বাচ্চাটা মারা গেল অথবা ইনজেকশনের ব্রেস্ট ফিড করানো না, তারা 3 উইকস এর মধ্যে 3 to 4 উইকস এর মধ্যে ওভুলেশন হয়ে যাচ্ছে, 4 to 6 উইকস এর মধ্যে মেনস্ট্রুয়েশন হয়ে যায়। সো তখন আমরা তাদেরকে এই জন্য আমরা 6 উইকস এর মধ্যে কোনো না কোনো কন্ট্রাসেপটিভ তাকে আমরা অ্যাডভাইস করব। এখন এটা ডিপেন্ড করে এটা নাম্বার অফ চিলড্রেন তার কয়টা আছে। যেমন এই পেশেন্টকে আমরা প্রথম যে 1.5 মাস থেকে তো আমরা বলবো যে তুমি ইয়া করো, তুমি এখন যদি বাচ্চা নেওয়ার দরকার নাই, কমপক্ষে 2 বছরের জন্য তুমি কোনো বাচ্চা টাচ্চা নেবা না। তো সেক্ষেত্রে তোমাদেরকে তাকে মেথডস গুলো বলে দিতে হবে। যেমন প্রথম 6 উইকস থেকে 6 মান্থস পর্যন্ত আমরা কি দেই, প্রোজেস্টেরন অনলি পিল দিতে পারি। প্রোজেস্টেরন অনলি পিল আছে, সেটা আমরা দিতে পারি। অথবা ইনজেক্টেবল আছে ডিএমপিএ, সেটাও আমরা দিতে পারি, ইনজেক্টেবল প্রিপারেশন দিতে পারি। হ্যাঁ, অথবা 6 উইকস থেকে কিন্তু আমরা এগুলি দিচ্ছি। আর অথবা তোমার নরপ্লান্ট, ইমপ্ল্যান্ট এগুলো আমরা দেওয়া যেতে পারে, এগুলো দেওয়া যেতে পারে। আর হচ্ছে মাল্টিপেশেন্ট হলে তো আমরা পোস্টপার্টাম আইওসিডিও দিতে পারতাম, তখন যদি নাও দেই পোস্টপার্টাম আইওসিডি সিজার সেকশনের সময় দিতে পারি, অথবা নর্মাল ভ্যাজিনাল ডেলিভারি হলেও আমরা ইমিডিয়েটলি আফটার প্লাসেন্টাল রিমুভাল সেটা আমরা পোস্টপার্টাম আইওসিডি দিতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবা, যদি আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাই, একটা বাচ্চাকে যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে ডেইলি যদি আমার 8-10 বার তাকে ব্রেস্ট ফিড করা হয় এবং রাতেও 1 থেকে 2 বার যদি তাকে ব্রেস্ট ফিডিং করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আর এই তোমার পর্যন্ত 6 মাস পর্যন্ত আসলে তার কোনো অন্য কন্ট্রাসেপটিভ লাগেই না।
হ্যাঁ, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংটা তখন এটাকে আমরা ল্যাকটেশনার অ্যামেনুরিয়া তার ডেভেলপ করে, এবং তোমার এটা একটা ল্যাম্প পদ্ধতি বলা হয়। এটা কি ল্যাম্প পদ্ধতি কি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ ল্যাম্প পদ্ধতি? আমরা যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে তখন এই যে আমরা 6 মান্থস পর্যন্ত তার আর কোনো কন্ট্রাসেপটিভ লাগছে না, এটাকে আমরা ল্যাম্প পদ্ধতি, ল্যাকটেশনাল অ্যামেনুরিয়া। ল্যাম্প পদ্ধতি হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনুরিয়া পদ্ধতি। ল্যাম্প পদ্ধতির নাম শুনেছো তোমরা? হ্যালো। जी मैम। जी मैम। আচ্ছা, এই ল্যাম্প পদ্ধতিটা আমরা এটা তাদেরকে শিখিয়ে দিতে পারি কিভাবে করতে হবে। ল্যাম্প পদ্ধতিটা কি বলবো যে আমরা তাকে একটানা একটানা তাকে এই 6 উইকস পর্যন্ত উইদাউট হ্যাভিং এনি আদার ফুড, ইভেন তোমাকে বটল ফিডিং বা অন্য ফিডিং তো নাই, ইভেন তাকে ড্রপ অফ ওয়াটারও খাওয়ানো যাবে না, সেটা হলো ব্রেস্ট ফিডিং, এবং তাকে রাতেও খাওয়াতে হবে। সেই ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ আমার তার ইম্পর্টেন্সটা কি, সেক্ষেত্রে তার আর 6 মাস পর্যন্ত অন্য পদ্ধতি আর ব্যবহার করা লাগবে না। এই হচ্ছে তোমার ফ্যামিলি প্ল্যানিং অ্যাডভাইস। আরেকটা জেনে আরেকটা আর বেবির জন্য যেটা বললাম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাকে ইমিউনাইজেশন অ্যাডভাইস। ইমিউনাইজেশন অ্যাডভাইসটা তাকে করতে হবে। ইমিউনাইজেশন আমরা কত 1.5 মাস থেকে আমরা ইপিএস শিডিউল অনুযায়ী তাকে ইমিউনাইজেশন তাকে দিতে হবে। এটা হচ্ছে, এটা আরেকটা ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস আছে, এটা করব। আরেকটা হচ্ছে তাকে ফলো আপটা কখন করব? 6 উইকস পরে। হ্যাঁ, ছয় আমরা সেই ইমিডিয়েটলি সে কোনো প্রয়োজন থাকলে আগে করবে, আর কোনো প্রবলেম যদি না থাকে 6 উইকস পরে সে আমাদের কাছে আসবে। এসে কিন্তু মায়ের জন্য মাকেও চেক করতে হবে, আবার বেবির জন্য বেবিকেও চেক করতে হবে। বেবির ফার্স্ট অ্যাসেসমেন্ট আসলে এগুলি করা হয়, পেডিয়াট্রিশিয়ানরাই করে। তারপরে আমাদের কাছে যখন আসবে আমরা তাকে সেরকম ভাবে কোনো অ্যাবনরমালিটি যদি থাকে সেই হিসেবে তাকে আমরা অ্যাডভাইস করব। এই হচ্ছে মোটামুটি ম্যানেজমেন্ট। এটা হচ্ছে তোমার পেশেন্টে এই হলো নরমাল পিপিএম এর কিভাবে তুমি ম্যানেজ করবে। এই কোশ্চেন গুলো তোমাদেরকে ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করা হয়, ইভেন রিটেন কোশ্চেনও আসতে পারে। আচ্ছা, এই হলো তোমার নরমাল পিপিএম। এখন এই পিপিএম এ লেকচার ক্লাসে যে গতানুগতিক যে পড়াগুলো সেগুলো আবার যেমন জিজ্ঞেস করে, আমি কোশ্চেন গুলো বলে যাই। হোয়াট ইজ পিপিএম, তোমার পিপিএম এর টাইমিং গুলো, যে ইমিডিয়েটলি, আর্লি, লেট, হ্যাঁ কোনটা কত দিনে বলা হচ্ছে। এখন পিপিএম কি কি চেঞ্জ গুলো হচ্ছে, তোমার সমস্ত বডিলি সবকিছুই চেঞ্জ গুলি হচ্ছে। এখন যে হোয়াট ইজ ইনভলিউশন, রেট অফ ইনভলিউশন। ইনভলিউশন কাকে বলে? রেট অফ ইনভলিউশন কি? রেট অফ ইনভলিউশনটা হচ্ছে 1.25। ফার্স্ট 24 আওয়ার কোনো ইনভলিউশন হয় না। আফটার ডেলিভারি আর ইউটেরাসটা থাকবে এট দ্য লেভেল অফ আম্বিলিকাস। দেন তুমি এটা মেজার করবে কিভাবে? পার ডেতে 1.25 সেন্টিমিটার করে করে সে রিডাকশন হবে। এভরিডে তোমার 1.25 সেন্টিমিটার করে সে রিডাকশন হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে সেকেন্ড উইকসে 12-14 ডেজে এসে তুমি পার অ্যাবডোমিনালি কোনো ইউটেরাইন হাইট পাবা না। যদি পাও, হাইট যদি তুমি বেশি পাও, তাহলে সেক্ষেত্রে বুঝবে এটা সাব ইনভলিউশন। সাব ইনভলিউশন কি? ইনভলিউশন রেট অফ ইনভলিউশন হার্টেড যেরকম হওয়া উচিত সেটা রিডিউস হয়ে যাচ্ছে, তখন এটাকে সাব ইনভলিউশন। সাব ইনভলিউশন মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইনফেকশন যদি থাকে তাহলে এটা সাব ইনভলিউশন হবে। আর যদি রিটেন প্রোডাক্ট, এখানে প্লাসেন্টার কিছু টিস্যু থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সাব ইনভলিউশন হতে পারে। সেক্ষেত্রে অনেক দিন পর্যন্ত তার ডিসচার্জ হতে পারে, ব্লাডি ডিসচার্জ হয়ে যেতে পারে, সেটা হলো সাব ইনভলিউশন। আবার ওভার ডিস্টেনশনেও আবার সাব ইনভলিউশন। ওভার ডিস্টেনশন বলতে বোঝাচ্ছে যখন কেন হয়, একটা মাল্টিপল প্রেগনেন্সিতে ওভার ডিস্টেনশন হচ্ছে, পলিহার্ডিয়ামনিসে ওভার ডিস্টেনশন হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু তোমাকে তখন সাব ইনভলিউশনটা এটা নরমাল হিসেবে, সাব ইনভলিউশন কিন্তু এটাকে নরমাল হিসেবে ধরবে। আবার সিজান সেকশন, যে 2 or more সিজান সেকশন, সেগুলো কিন্তু রেট অফ ইনভলিউশন কিন্তু একটু ডিলেড হয়, এটাকে আমরা সাব ইনভলিউশন বলবো আর কি। তো হাইট আমরা যে অনেক সময় চিন্তায় পড়ে যায় এত বড় হাইট কেন। আচ্ছা, আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখলাম ভিতরে কোনো প্রোডাক্ট আছে কিনা, যদি থাকে তাহলে বুঝবো এটার কারণে, অথবা প্রিভিয়াস টু সিজার আছে এটার কারণেও হতে পারে। তাহলে সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আমরা চিন্তিত হব আর কি। হ্যাঁ, তো এই হলো তোমাদের কিভাবে আমরা আমরা ইনভলিউশন দেখবো। তারপরে ইনভলিউশনটা আবার জিজ্ঞেস করা হয় কেন কেন ইনভলিউশন হচ্ছে, কিভাবে হচ্ছে। হ্যাঁ, কিভাবে হচ্ছে, এখানে আমরা জানি প্রেগনেন্সিতে কিন্তু হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হচ্ছে, মাসেলের কি ইউটেরাইন মাসেল গুলোর হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া হয়ে যাচ্ছে। আফটার ডেলিভারি, যখন ডেলিভারি হওয়ার পরে প্লাসেন্টা হরমোন যখন চলে গেলে কিন্তু যখন সাডেন অ্যানোক্সিয়া ডেভেলপ করে, কেন হচ্ছে এটা হচ্ছে কি সাডেন যখন সে প্লাসেন্টার হরমোন গুলো চলে যাচ্ছে, তখন কিছু
প্রোটিওলাইটিক অ্যান্ড কোলাজিনেস এনজাইম রিলিজ হয়। প্রোটিওলাইটিক অ্যান্ড কোলাজেনিক এনজাইম কারণে সেগুলো অটোলাইসিস হচ্ছে। অটোলাইসিস হয়ে কিন্তু প্রোটিন ব্রেকডাউন হয়ে পেপটন রিলিজ হয়। পেপটন তৈরি হয়। এই পেপটনটা কিন্তু ব্লাড দিয়ে, কিডনি দিয়ে, ইউরিন দিয়ে বের হয়ে যাচ্ছে। এই জন্য পিউপিরিয়াম পিরিয়ডে যদি প্রোটিন চলে যায় তখন মনে হয় আবার তোমার একলামশিয়া পোস্টপার্টাম একলামশিয়া মনে করে কিনা, না, এটা নর্মালি এটা প্রোটিন যেতে পারে, যে পেপটন রিলিজ হয়ে সেটা চলে যাচ্ছে। এটা হচ্ছে মানে বলবা যে অটোলাইসিস কেন হচ্ছে? কোলাজিনেস, যে বলে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া অফ দ্য মাসেল ফাইবার হচ্ছে, সেক্ষেত্রে মাসেল নাম্বার কমে যাচ্ছে, নাম্বার কমে না, নাম্বারটা যা থাকার সেটাই থাকবে, কিন্তু সাইজটা প্রেগনেন্সিতে 10 টাইমস ইনক্রিজ করে সাইজটা। তখন ওই যে কোলাজিনেস এন্ড অটোলাইসিসের জন্য এগুলি কি করে আস্তে আস্তে সাইজটা নর্মাল হয়ে যাচ্ছে। আফটার ডেলিভারি এটা 1000 গ্রাম হয়, কিন্তু জাস্ট আফটার 6 উইকস এটা 60 গ্রাম হয়ে যাচ্ছে। এটা হলো মানে ইনভলিউশন। আর ইনভলিউশন সবকিছুরই হয়, আমরা সার্ভিক্সে আফটার ডেলিভারি সফট, অনেক সময় টিয়ার থাকতে পারে। এটা আবার রিগেইন করার জন্য, তার সার্ভিক্সটা সেই নর্মাল রিগেইন করার জন্য আবার দেখা যাচ্ছে যে 6 উইকস লেগে যেতে পারে, 4 to 6 উইকস লেগে যেতে পারে। তবে এই যাদের নর্মাল ভ্যাজানাল ডেলিভারি হয় বা একবার যাদের প্রেগনেন্ট হয়ে যায়, সার্ভিক্সটা কখনোই প্রি প্রেগনেন্ট স্টেটে, আমরা যে বললাম প্রি প্রেগনেন্ট স্টেটে চলে আসে, কিন্তু সার্ভিক্সটা কখনো প্রি প্রেগনেন্ট স্টেটে আসে না। তো সেই সার্ভিক্সের চেঞ্জটা কিন্তু তোমার এই প্রি প্রেগনেন্ট স্টেটে কখনো আসবে না। তবে সে যে নর্মাল অবস্থায় আসার জন্য তার 4 to 6 উইকস তার লেগে যেতে পারে। যেমন তারপরে ভ্যাজানার কিছু চেঞ্জ আছে। ভ্যাজানার মধ্যে প্রেগনেন্সি ডেলিভারির পরে কি হয় যে প্রেগনেন্সি ডেলিভারির ক্ষেত্রে ভ্যাজানাও কি ইডিমাটাস ইনক্রিজ ভাস্কুলারিটি, এখানে কিন্তু অনেক ভাস্কুলারিটি থাকে। তো এই জন্য কিন্তু পিউপারাইন পিরিয়ডে আমরা ভ্যাজানাল কোনো সার্জারি করি না, তার আর অনেক বেশি ব্লিডিং হতে পারে। তো আবার যে ভ্যাজানাল যে রিগুসিটি সেটাও অ্যাপিয়ার করার জন্য, সেই নর্মাল অ্যাপিয়ার করার জন্য সে 6 উইকস লাগবে, কিন্তু দেখা যাবে ওই নর্মাল সে আগের মতো প্রি প্রেগনেন্ট স্টেটে নাও আসতে পারে। ঠিক আছে, এরকম তার চেঞ্জ গুলো হতে পারে। এই হলো তোমার মোটামুটি কি কি চেঞ্জ গুলো আসে, সেটা সেই তোমাদেরকে প্রশ্নগুলি করতে পারে আর কি। হ্যাঁ, তো আজকে তো আমার দেখি সময় শেষ। নর্মাল পেপারে মোটামুটি এতটুকু তোমরা যদি কোশ্চেন গুলো আনসার করতে পারো মোটামুটি তোমাদের হবে। তোমরা কি বুঝতে পারছো আমার পড়াটা? হ্যালো, জি ম্যাম, জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছো? বুঝতে পারছি। এগুলো এই নোট গুলি রেখে দিও, কারণ এগুলো আসলে লাগবে তোমাদের ভবিষ্যতে কি ক্লাস নিতে পারি কি না পারি, আর পরে পেশেন্ট তো দেখানোর চেষ্টাই করব। তো এইগুলো রাখো। আমার আজকে টাইম শেষ, কালকে আবার হবে। কালকে আমি তোমাদেরকে পিপিএম এর অংশের কিছুটা বাকি আছে, ওটা আমি শেষ করব। প্লাস আবার অ্যাবনর্মাল পিপিএম নিয়ে, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবনর্মাল পিপিএম নিয়ে আমি ডিসকাস করব। ঠিক আছে? জি ম্যাম, তো আজকে এই জি ম্যাম, পর্যন্ত। সবাই ভালো থাকো আর পড়াশোনা থাকো, বাসায় থাকবে। ঠিক আছে? ওকে, জি ম্যাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।